मुझे कोई दे दे जहर हंस के मैं पी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी हर दर्द सह लूंगी हर हाल में जी लूंगी दर्द जुदाई सह ना सकूंगी तेरे बिना मैं रह ना सकूंगी जिए तो जिए कैसे बिना आपके। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটার মধ্যে কিন্তু একটা বার্তা রয়েছে। সেই বার্তাটা কি? সেটা হচ্ছে কি আত্মহননের বার্তা। মানে বলছে কেউ আমাকে বিষ দিয়ে দাও, আমি খেয়ে নেবো, নিজেকে শেষ করে দেবো, আমি তাও তোমাকে ছেড়ে, মানে আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি থাকতে পারবো না, জিয়ে তো জিয়ে ক্যাসে বিনাপকে। তো এই গানটা আজকে ইন্ট্রোডাকশানে কেন গাইলাম, কারণ হচ্ছে গিয়ে আজকে আমি যার ভিডিও দেখলাম আর যাকে নিয়ে এখন আমি ভিডিও করতে বসেছি, তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করছি না, তার ভিডিও আমি দেখছি না, কিন্তু তার সত্ত্বেও একটা ভিডিও আমার চোখে পড়লো, যেটা আমি দেখে মানে রীতিমতো অতিরিক্ত বিরক্ত। আর শুধু তাই নয়, আমি আহত। আর আহত যেহেতু, সেহেতু আমি আজকে আপনাদের সহ আরও অনেকের হেল্প চাইবো, বিশেষ করে সঙ্গীতা ম্যাডামের কাছে একটা হেল্প চাইবো। আজকে আমি হেল্প চাইবো। তো ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে? অবশ্যই ওয়াইটির ফেমাস লাতখোর দালাল। তো লাতখোর দালাল একটা ভিডিও করেছে, ওর কন্টেন্ট মিনা। তো সেই মিনা, তার দাদা খুব লোভী, এরকম লিখেছে, তার দাদা খুব লোভী, আর ওর সম্পর্কে একটা ভিডিও বানিয়েছে, মানে টিনের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিওটা শুরুতেই ফার্স্টে ও গান গাইলো। কি গান? সে নারাজ নেহি জিন্দগি हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ मैं। ওই গানটারই জিনে কে লিয়ে সোচা হি নেহি, ওই গান, ওই অংশটুকু ও গাইলো। আর সেখানে তারপর এক্সপ্লেন করলো যে মানুষের জীবনে কত কত মানে কীরকম মৃত্যু হয়। এক হচ্ছে গিয়ে স্বাভাবিক বার্ধক্যজনিত মৃত্যু, আর অ্যাক্সিডেন্টাল মৃত্যুকে একই বলে দিল। এক হচ্ছে মানুষ বয়স হয়, তার বয়সের অনুযায়ী তার জীবনটা পুরো কাটে, তারপর যখন মৃত্যুর বয়স হয়ে যায় তখন মৃত্যু হয়, সেটা হচ্ছে বার্ধক্যজনিত মৃত্যু, আর যেটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু অ্যাক্সিডেন্টাল মৃত্যুকেও ও সেই পর্যায়ে ফেলে দিল। কিন্তু আমরা জানি অ্যাক্সিডেন্ট তো মানুষের অল্প বয়সী মানুষেরও হতে পারে। তো আর তারপরও যেটা অ্যাকচুয়ালি বলার জন্য এই গানটা গাওয়া, যেটাকে রিলেট করা, সেটা হচ্ছে গিয়ে আর কিছু মানুষ আছে যারা কিনা বেঁচে থেকেও তারা মৃত, কারণ তাদের সাথে এমন এমন জিনিস হয়েছে যে তাদের আর বাঁচার ইচ্ছাই নেই। তো যাই হোক, সেটা বলাতে ও ফার্স্ট যে কথাটা বলল, যেটা হচ্ছে গিয়ে যে আত্মহনন আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই সেসব মানুষদের যারা কিনা আত্মহননের পথ বেছে নেয় বা বেছে নেওয়ার কথা ভাবে, চিন্তা করে বা সেরকম কিছু বলে। তো এই একটা কথা শুনেই আমার হঠাৎ করে মনে পড়ে গেল, ও রিয়েলি দালাল, তুই আত্মহত্যার বা আত্মহননের পথ খুবই ঘৃণা করিস, ধিক্কার জানাস, তাহলে সবার আগে সেই ঘৃণাটা তোর নিজের ওপর করা উচিত, আর ধিক্কারটাও তোর নিজের ওপর দেওয়া উচিত। কারণ এতদিনে আমরা খুব ভালোভাবে জেনে গেছি যে তোরই পরিবার থেকে খবর এসে গেছে যে তুই কিভাবে সারা পাড়াকে জড়ো করেছিলি গায়ের মধ্যে কিছু একটা ঢেলে, আর আমি এইরকম করবো করে বিড়ি জ্বালাইলে, এরকম বিড়ি জ্বালাইলে জিগার সে পিয়া জিগার মা বড়ি আগ হে ডাং ডিং ডিং করেছিলি, করেছিলি, এরকম করার চেষ্টা করেছিলি গায়ের মধ্যে কিছু ঢেলে। তাহলে আজ প্রমাণ হলো যে ওইটা তোর শুধুমাত্র ভয়ের খেলা, ভয় দেখিয়ে মানুষদেরকে কাবু করে রাখার একটা পন্থা ছিল। তুই ওটা ইচ্ছা করে ভয় দেখানোর জন্য আর তাদেরকে এই 498 এর মতো একটা ধারায় জড়িয়ে রাখার জন্য, সেই ভয় দেখানোর জন্যই ওই জিনিসটা করেছিলি। কারণ তুইও ভালো করে জানিস যে অ্যাকচুয়ালি ভিকটিম ওরা। তোর বিয়েতে যদি কেউ ভিকটিম থাকে সেটা ওরা, তুই নয়। ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে ও ঠিক কতটা দোগলা। ওর খুদ ফ্যামিলি থেকে এই খবরটা এসেছিল, ওর পাড়া প্রতিবেশী সবাই জানে, সবাই মানে পাড়ার লোকজনকে চিৎকার করে
করে করে জড়ো করে নিয়েছিল আর ধমকি দিয়েছিল শেষ হয়ে যাবার, সেরকম করার চেষ্টা করেছিল। শেষ করে হয়ে যাব আর দিয়ে তাহলে কি হবে, তাহলে তোমাদেরকে সব 498-তে ধরে নিয়ে যাবে। তখন আগে অ্যারেস্ট হতো, তারপর সব দেখা হতো। এখন কিন্তু সেটা হয় না। এই যে এই ধরনের মানুষগুলোর জন্য, এই ধরনের মেয়েদের জন্য যারা কিনা মিথ্যা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করে। তো ওর যে আর কি মনিব, মানে পুরনো যে মনিব, তো সেই মনিব জানেন সেও সেরকমই কাজ করেছে, মিথ্যা মামলা করেছে 498-কে। তো যাই হোক, সবচেয়ে বড় দোগলা তো এই নিজে, যে কিনা নিজে ভয় দেখানোর জন্য শ্বশুরবাড়িকে নিজের কাবুতে রাখার জন্য ও এইরকমভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। তাহলে বুঝতে পারছেন ও ভেতরের থেকে কতটা ধিক্কার জানায়। এই হচ্ছে ওর চরিত্র, দোগলা। তো যাই হোক, এরপরও বলল যে ওর খুব ভালো লাগছে যে টিন বাপের বাড়িতে প্রায়োরিটি পাচ্ছে। তো সেটাও কি করে জেনেছে যে বাবা বাজার করার আগে জিজ্ঞাসা করেছে, মা তুমি কি খাবে, মানে তুমি যেটা বলো, তুমি যদি বলো খাসি আনতে তাহলে খাসি, তুমি যদি বলো মুরগি আনতে তো মুরগি। তো এটা ওর কাছে খুব প্রায়োরিটি। আর সেক্ষেত্রে বলছে যে হ্যাঁ ভালো লাগে যখন কোনো মেয়ে শ্বশুরবাড়িতে খুবই অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত, সে যখন দেখে যে তার বাড়ির লোকরা তার সাথে আছে, সেটা দেখে তার মনোবল বাড়ে, জোর হয়। তার মনোবলে জোর হয়। তো সবার কপাল টিনের মতো হয় না। তো এখানে ও নিজের সাথে নিজে এটা বলছে। তো এখানে সবার আগে বলি যে টিনকে ডাকা হয়েছে এই কারণেই, কারণ যতই যাই হোক ভালো করেই আমরা বুঝতে পারছি যে খাওয়ায়, যে ট্রিট দেয়, সে আবার মানুষকে জিজ্ঞাসা করে। আপনি যখন কোনো মানুষকে আপনার বাড়িতে নেমন্তন্ন করেন তখন কি জিজ্ঞাসা করেন যে সে কি খাবে? আপনি আপনার মতো একটা মেনু সেট করেন যে আমি পাঁঠার মাংস করছি, যদি পাঁঠার মাংস সে ব্যক্তি না খায় তাহলে তার একটা করে রাখলাম, মাছ করে রাখলাম, যদি মাংস না খায় তাহলে মাছ খাবে, এরকমভাবে সেট করেন। সেখানে ওর বাপি ভালো করেই জানে যে টিন কি খেতে ভালোবাসে। তো মাটন আনার জন্য টিনের কাছ থেকে পারমিশন লাগছিল, জানি না। অনেকেই শুনছি বলছে যে টাকাটা টিনই দেবে, সেই জন্যই টাকা নেওয়ার জন্য বাপি গিয়ে জিজ্ঞাসা করছিল যে মাংস আনবো। তো যাই হোক, ওরা কথাবার্তাগুলো এরকমভাবেই বলে, তাতে বোঝা যায় না। তো এবার বলি দালালের কথা। দালালকে তার ফ্যামিলিতেও তো বাবা আছে, মা আছে, 2 বোন আছে, এক ভগ্নিপোত আছে, এক বোনের ছোট বাচ্চা আছে, তার শাশুড়ি আছে, আর এক বোন অবিবাহিত। এতগুলো মানুষ রয়েছে, তার সত্ত্বেও তারা কেন ওর পাশে দাঁড়াচ্ছে না বলুন তো? আজকে টিন এত অন্যায় করেছে, তার সত্ত্বেও টিনের ফ্যামিলি ওর সাথে রয়েছে। কারণ এই যে ওর ফ্যামিলি, এই দালালের যে ফ্যামিলি, তারা খুব ভালো করে জেনে গেছে যে কিনা সামান্য স্বার্থ চটলে নিজের মাকে মা চু বলতে পারে, তাকে আর যাই হোক সাপোর্ট করা যায় না। আর তারা তো দিনের পর দিন দেখছে যে ও কী করছে। হ্যাঁ, এবার বলতে পারেন যে তার মানে তাদের কি অর্থলোভ একেবারেই নেই? এ তো অনেক টাকা ইনকাম করে মাস গেলে। হ্যাঁ, অবশ্যই তাদের অর্থলোভ আছে কি না জানি না, কিন্তু তারা ভালো করে জানে যে একে যদি আমরা সাপোর্ট করি, এ আমাদের সাপোর্ট নিয়ে শুধুমাত্র নিজের স্বার্থটাই পূরণ করবে, আমাদের স্বার্থ কিছু দেখবে না। এই যে টিন যে এখন বাপের বাড়িতে এসে ইনকাম করছে, সেক্ষেত্রে কিন্তু বাবার সংসারেও হেল্প করছে, টাকা পয়সা খরচা করছে। যদি ওর মানে মায়ের বাড়িতে যায়, মা বাবা যদি হেল্প করে, তাহলে যেটুকু টাকা ইনকাম করবে সেটুকু নিজের ব্যাংকেই রেখে দেবে, উল্টে বাবা মাকে কোনো একটা কিছুও সাহায্য করবে না। শুনে নিয়েছেন ভালো করে। ওর ছোট মেজ বোন, যার নিজস্ব কোনো ইনকামই নেই, তার বরের ইনকাম আছে ভালো, সে বাবা মাকে সবচেয়ে বেশি দেখে। আর ছোট বোন, সেও ইনকাম করে, তো সেও বাবা মাকে দেখে। কিন্তু সবচেয়ে বেশি 3 বোনের মধ্যে যে ইনকাম করে সে হচ্ছে ও, যে কিনা একটাও টাকা বাবা মাকে ও খরচা হিসেবে দেয় না, একটাও দেয় না। আজকে ও আবার লাইফার সম্পর্কে বলছিল যে ছেলে মেয়ে যখন ইনকাম করে তখন উচিত বাবা মাকে সাহায্য করা। তো মেয়ে তো করে, ছেলে কি করে? তো আমি ওকে জিজ্ঞাসা করতে চাই যে ও তো অনেক টাকা ইনকাম করে, ও কত টাকা ওর বাবা মাকে সাপোর্ট করে, কত টাকা দেয়? দেয় কি? তো অন্যকে জিজ্ঞাসা করতে খুব ভালো লাগে। এরকম সেম লাইফার কথাও বলছিল। তা আমি বলছি যে ওর বড় তো ইনকাম করে, ওর বর তার বাবা মাকে কত টাকা দেয়, কত টাকা দিয়ে সাপোর্ট করে? আরে হাত খরচার জন্য 2-4 হাজার টাকাও কি দেয় কি? দেয় না। এরা নিজেরা করবে না, কিন্তু অন্যের ক্ষেত্রে প্রশ্ন তুলতে একেবারে ওস্তাদ।
তো ওর মা ওর বোনরা সবাই জানে যে একে যদি আমরা সাপোর্ট করি, আমাদের বাড়িতে যদি স্থান দিই, তো একটা কোনায় বসবে, বসে লোকের পিন্ডি চটকাবে, চটকে যে টাকাটা ইনকাম করবে সোজা ওর ব্যাংকে থাকবে, সেই ব্যাংকেই থাকবে, ওর ব্যাংকে ওর বর নমিনি, এর কিছু হয়ে গেলে সব টাকা ওর বর পেয়ে যাবে। তাহলে আমরা কি করতে সাপোর্ট করব? আমাদের তো 2 টাকা দিয়ে ছোলা মাখা বাদাম মাখাও খাওয়াবে না। এই কারণেই ও বাপের বাড়িতে প্রায়োরিটি পায় না, কারণ ও শুধু নিজেরটা চেনে, নিজেরটা বোঝে, সেই জন্যই। আর বাবা মাকে মেজ বোন যেভাবে সাপোর্ট করছে, বাবা মায়ের আর অন্য মেয়ের সাপোর্ট লাগে না আমার যতদূর মনে হয়। তো যাই হোক, নিজে কিছু করে না অথচ অন্যের ক্ষেত্রে প্রশ্ন করতে ওস্তাদ হয়ে থাকে। তো যাই হোক, এবার একটা কথা নিয়ে বললো, সেটা হচ্ছে এই যে ফোনটা কেনা হয়েছে, বলছে আমরা যখন কিস্তিতে কিছু কিনি তখন তো আমরা আরও টাকা জমাই, আরও টাকা জমাই যাতে ওই কিস্তিটা আমরা দিতে পারি। তো ও অ্যাকচুয়ালি জানেই না যে এখন নো কস্ট ইএমআই, 0 ডাউন পেমেন্ট, কোনো রকম কোনো সুদ প্রয়োজন পড়ে না, শুধুমাত্র একটা প্রসেসিং ফিজ লাগে। তো ভালো কথা, যে টাকাটা আমি থোকে, ধরুন আমার যদি একটা কোনো প্রোডাক্ট পছন্দ হয়েছে যেটার দাম ধরুন 30,000 টাকা, তো আমার যদি এই নো কস্ট ইএমআইতে আমি সেটা নিতে পারি, 8 মাস বা 12 মাস অবধি ইএমআই চলে, এই 8-12 মাসের মধ্যে যদি আমি টুকটুক করে টাকাটা দিতে পারি, তাহলে কেন আমি থোক পুরো 30,000 টাকা দিয়ে দেবো? এই থোক টাকাটা যদি আমার ব্যাংকে থাকে, আরে প্রত্যেক মাসে কিছু না কিছু সুদ তো ঢুকবে, কিছু না কিছু সুদ তো সেখান থেকে ঢুকবে। তো সেই জন্য এখন আর কেউই টাকা থাকা সত্ত্বেও ক্যাশে কেউ কেনে না। খুব কম মানুষ আছে যারা ক্যাশ ডিলিং করে, তাদের হয়তো কোনো প্রবলেম আছে, আইটি ফাইল নেই বা কিছু নেই, তারা দেখাতে পারবে না সোর্স অফ ইনকাম, সেই জন্য তারা বাধ্য হয়ে একেবারে ক্যাশ টু ক্যাশ গিয়ে কিনে নেয়, কোনো ঝামেলা রাখলাম না, সেটা তাদের মানে মজবুরিতে হয়তো করে আজকের ডেটে। কিন্তু এখন যারা প্রত্যেকে যাদের আর কি সমস্ত ইনকামের ডকুমেন্টস ঠিক আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইএমআইতে যা মানে যেটুকু যা নেওয়ার নিচ্ছে। তো ও তো কুয়োর মধ্যে থাকে, সেই জন্য জানেই না। তো একসাথে টাকা মানে যারা আর কি ইএমআই দেয়, তা পুরো টাকাটা একসাথে দেয় না, তারা আরামসে জানে যে প্রত্যেক মাসে আমি টুকটুক করে টাকা দেবো, আমার গায়েও লাগবে না। তো সেক্ষেত্রে আমাকে তার জন্য একটা জিনিস কিনেছি বলে না খেয়ে না মানে মরে বাঁচতে হবে, মানে এটা কি হাস্যকর না? তাহলে চিন্তা করে দেখুন আজকের ডেটে মানে বড় থেকে বড়, ছোট থেকে ছোট গাড়িও লোকে ইএমআইতে কিনছে, তাহলে তারা কি খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে নাকি? গাড়ি কিনেছে বলে তারপর আর পেট্রোল কেনার পয়সা তাদের থাকবে না? কি মানে এত বোকা কথা বলে, আর আবার বলে নাকি যুক্তি দিয়ে ভাত মেখে খায়, কিচ্ছু তো জানে না। এরপর একটা এমন কথা বলল যাতে কিনা আমি বললাম যে আমি আঘাত পেয়েছি। হ্যাঁ, আমি আঘাত পেয়েছি, আমার ধর্মীয় ভাবাবেগে আমি আঘাত পেয়েছি। বলল যে ওর দাদার কথা, টিনের দাদার কথা, যে টিন যখন বলছিল যে আমি তো আমার যখন ফোন কিনলাম আমি তো সবাইকে খাইয়েছি, তখনই সঙ্গে সঙ্গে ওর দাদা ফোঁস করে উঠে বলল যে খাইয়েছিস মানে কই, আমাকে তো খাওয়াসনি। তো এই খাওয়ানোর ব্যাপারটা আমি আমার অন্য ভিডিওতে বলে দিয়েছি, সেইটার জন্য আর নতুন করে বলছি না। কারণ ওই সোনা হোটেলে দাদা ছাড়া বাদবাকি সবাইকে নিয়ে গিয়েও খাইয়েছে, আর তার কারণটাও আপনারা আশা করি বুঝেই গেছেন। ফোকলার সাথে যেহেতু দাদা ভাই জমে না, তাই ফোকলা যেহেতু গেছে দাদা ভাইকে নেয়নি। তো যাই হোক, সেখানে বলল যে ওর দাদা তো ভোলা মহেশ্বর, সারাক্ষণ গায়ে উতলা হয়ে থাকে। মানে একটা মানুষ যে জামা পরে না সেই জন্য সে ভোলা মহেশ্বর, তাকে শিবের সাথে তুলনা করছে, ভাবতে পারেন? তো আমি বলবো যে এই লাইনটা বলার জন্য ওর ক্ষমা চাওয়া উচিত। আর প্রত্যেক কটা মানুষ যারা শিবভক্ত, তাদের বলবো যে গিয়ে একেবারে চিচি থুতু করুন আর রিপোর্ট করে আসুন যে ধর্মীয় ভাবাবেগে আঘাত পৌঁছাচ্ছে আমার এই ডায়লগটার জন্য। আর আমি তো বলবো সঙ্গীতা দিদির কাছে আজকে আমি এটার জন্যই বলছি যে হেল্প চাই। আমার তো মনে হয় এই বিষয়টা নিয়ে PIL জমা পড়া উচিত, কারণ ওয়াইটিতে এসে কোনো মানুষ কন্টেন্টের জন্য জাস্ট লুজ স্টক এরকম করে যাবে, এটা তো একেবারেই উচিত নয়, একেবারেই উচিত নয়। তো যাই হোক, এখানে ও বলেছিল যে কোনো প্রবলেম হলে ওর বাড়িতে গিয়ে প্রশ্ন করতে। তো এরকম কিন্তু প্রচুর মানুষ আছে যারা কিন্তু পিছপা হবে না বাড়িতে গিয়ে প্রশ্ন করতে। তো এই জিনিসটার জন্য ওর হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত, ভাবুন, একটা মানুষ সে খালি গায়ে থাকে বলে তাকে শিবের সাথে তুলনা করা হচ্ছে। তো শিবের সাথে তুলনা করার পরেও বলল যে এই কথাটা যদি কোনো নাবালক বলতো, যার বয়স অল্প,
আমি তাহলে বুঝতাম যে ঠিক আছে চলো, বাচ্চা বুঝতে পারিনি তাই জন্য এরকম বলেছে। তো আমি তো বলবো এই লাইফার থেকেও ও আরও অনেক বেশি নাবালিকা, যে একটা ছেলে সে গায়ে জামা পরেনি বলে তাকে ভোলা মহেশ্বর বলে ও তুলনা করলো। ভাবতে পারেন কত বড় অসভ্য হলে মানুষ এই জিনিসটা করে। যাই হোক, আমার তো মন বলছে এই ফোকলা লাইফার থেকে বদলা নেওয়ার জন্য এই দালালকে তার পেছনে লাগিয়েছে। টিনের ভিডিওর মধ্যে বারবারই বলছে যে দাদা ভাই একটা মানে মাসিক মাইনেতে এক জায়গায় চাকরি করে, সেখান থেকে ফ্রিল্যান্সার হিসেবে জামা কাপড় নিয়ে আসছে, সেটাকে ভাঁজ করে আলাদা টাকা ইনকাম হচ্ছে। তারপর টুকটাক এদিক ওদিক ভাড়া যায়, টিন যখন যেখানে যায় সেখানে টিনকে নিয়ে যায়। অবশ্যই বিজনেসের জায়গা বিজনেস আর সম্পর্কের জায়গা সম্পর্ক। টিন যদি অন্য কারোর টোটোতে যেত তাকে ভাড়াটা দিতে হতো, সেক্ষেত্রে ও লাইফাকে ভাড়াটা দিচ্ছে। আমি কিন্তু এটাকে কোনো খারাপ চোখে দেখব না, কারণ বিজনেসের মধ্যে মাংনা যখনই আসে তখনই কিন্তু সেই বিজনেস ভালোভাবে চলে না। তাহলে টিন বারবার করে বলছে আমাদেরকে যে ওর দাদা এত টাকা ইনকাম করছে, মানে এত কাজ করছে, আর সেক্ষেত্রে বারবার করে এই দালাল বলছে যে ওর দাদা নাকি কোনো কাজই করে না। তার মানে বুঝতে পারছেন কে বলছে সত্যি আর কে বলছে মিথ্যে? তার মানে এই দালাল ফোকলার থেকেই এই ধরনের ভেতরকার খবর পাচ্ছে। তার মানে টিন মিথ্যে কথা বলছে, ওর দাদা সত্যিই কোনো ইনকাম করে না, তবে যাই হোক, ওই যেহেতু নিয়ে এসেছিল ইউনিফর্মগুলো সেগুলো আমরা দেখেছি যে ওটা তো ওই কাজটা তো সত্যি। আর টুকটাক যে ভাড়া যায় সেটার প্রমাণ পাওয়া গেছে আজকের ব্লগে। কারণ আজ যখন টিনদেরকে মন্দিরে ছাড়তে যাচ্ছিল তখন কিন্তু একজন ভদ্রমহিলা তার বাচ্চা সমেত ছিল, যাদের কিনা ও বসিরহাটে ছাড়তে যাচ্ছিল। তো টুকটাক কিন্তু ও ভাড়া পায়, সেটা কিন্তু করে। এবার মাসিক মাইনেতে যে কাজ করে সেই কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো একমাত্র ওরাই জানে। তবে এটুকু বলতে পারি ফোকলা ভেতরকার খবর এখন দালালকে দিচ্ছে, আর ফোকলার এখন টার্গেট হচ্ছে লাইফাকে ছোট করা। এই যে দুয়ারে ল্যাটা এসছিল, ল্যাটাকে অ্যাকোর্ডিয়ামে না ঢুকিয়ে ওই যে লাইফা গলা টিপে ধরে ফেলে দিয়েছে যে তুই কাদাতে থাকার যোগ্য, তুই কাদাতেই থাক বলে যে ডোবায় ফেলে দিয়েছে, তার বদলা বা রিভেঞ্জটা নেওয়ার জন্যই কিন্তু ফোকলা এই দালালের সাথে ফোনে কথা বলে ভেতরকার খবর সব চালাচালি করছে। যাই হোক, এই লাইফার বউ এরা ছিল বলেই কিন্তু আজকে টিনের ব্লগ হচ্ছে, নাহলে একা কোনো মানুষ কিন্তু ব্লগ ওরকমভাবে করতে পারে না। তাহলে ওই মিনি ব্লগগুলো হবে যে আমি গেলাম, এই খেলাম, এই করলাম, ওগুলো কিন্তু বেশি দিন চলে না। প্রপার যদি ব্লগ করতে হয় তাহলে তোমাকে তোমার লাইফস্টাইল দেখাতে হবে, সেখানে তোমার বাড়ির লোকজন প্রয়োজন, নাহলে তুমি কন্টেন্ট করবে কি করে? তো দিন রাত এই লাইফার বউকে বেচে ব্লগ করে টিন যা ইনকাম করেছে সেখান থেকে যদি 2 পয়সা ওদের জন্য খরচাও করে তো কি ক্ষতি আছে? আজ এই যে ফোকলা এইসব ভেতরকার খবর দিয়ে দালালকে দিয়ে ওদেরকে ছোট করাচ্ছে। আজকে যদি এই ফোকলার কথা অনুযায়ী চলতো তাহলে টিনের আর ব্লগার হতো না, তাহলে টিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই থেকে যেত, যেটা কিনা ফোকলার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল। ফোকলা বলেছিল আমি বলেছি ওকে কন্ট্রোভার্সি করতে, তাহলে কিচ্ছু কোনো ইনভেস্টমেন্ট নেই। একটা নোংরা, সেই যে মনে আছে নোংরা একটা দেয়ালের পাশে বসিয়ে দিত, পিছনে নোংরা দেয়াল, সামনে টিন একটা নোংরা ওড়না নিয়ে বসে যেত, নিয়ে বকবক করতো। আর যদি এরা না থাকতো টিনকে ওই জিনিসটা করেই সন্দীপের ফুল ফ্যামিলিকে বেচে আজও খেতে হতো। আজও বেচছে ঠিকই, কিন্তু অন্যরকমভাবে, ডাইরেক্ট সরাসরি নয়। সরাসরি যেরকম ওড়না গায়ে দিয়ে বসে প্রথমে নিজের চ্যানেলটা গ্রো করিয়ে নিয়েছে এই ফোকলার কথায়, আজও তাহলে কিন্তু টিনকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই থেকে যেতে হতো, আর ব্লগার হওয়া হতো না। তো ওই নোংরা দেয়ালের সামনে বসে নোংরা ওড়না গায়ে দিয়ে টাকা ইনকাম করতে হতো, আর সেই টাকা কোথায় দিতে হতো না ফোকলাকে দিতে হতো, ফোকলার ফ্যামিলিকে দিতে হতো, আর ফোকলার বাবা সেগুলো সুদে খাটাতো আর হাপিসও হয়ে যেত। এগুলো সমস্ত শোনা কথা। যদি এই টিনের পরিবার না থাকতো তাহলে আজকে ব্লগার হওয়া হতো না, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব কথা। দুজনেরই দুজনকে প্রয়োজন, এদের মধ্যে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, ঠিক আছে? তো যাই হোক, এই ফোকলার সাথে জবে থেকে ফোকলা আর গামলা আলাদা হয়েছে, মানে জবে থেকে বক দাদা করা বলে দিয়েছে যে না এখন কিন্তু কিছু না, সবাই তককে আছে, যদি ধরে খপ করে আমি কিচ্ছু করতে পারবো না, তবে থেকেই এই ফোকলা আবার এই দালালের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। একদম 100% এটা সত্যি কথা, তার প্রমাণ অবশ্যই ভিডিওর মধ্যে দেব। তো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, খারাপভাবে নেবেন না, কারণ দালাল তো বলেই ছিল
যে ফোকলা হচ্ছে গিয়ে ওর কুমকে মেলেমে হারিয়ে যাওয়া ভাই। তো ভাই বোন সারা দুপুর মনে হয় খুব ভালোভাবে ইংলিশ খেলে। দুজনে, তুমি কতটা ভুল ইংলিশ বলতে পারো, আমি কতটা ভুল ইংলিশ বলতে পারি, দুজনে সারা দুপুর বসে ফোনে ইংলিশ এরকম মনে খেলে। কি খেলে মানে আমার মানে হাই মে আই কাম ইন, আই এম কামিং, এরকম মনে হয় খেলে দুজনে ভাই বোনের মধ্যে। তো জানেন ভাই বোন ওরকম একটু সম্পর্ক থাকেই। তো যাই হোক, দেখেছিলেন মাঝখানে এই ফোকলাকে শাহরুখ খানের সাথে তুলনা করেছিল। শাহরুখ খানের সাথে তুলনা করেছিল করে মনে হয় ঝাড় খেয়েছে। মানে ওই ভিডিওটা দেখে টিন মনে হয় ফোকলাকে আচ্ছা করে ঝাড় দিয়েছে যে কি রে, কি দিয়েছিস তুই ওকে, যে তোকে শাহরুখ দেখছে, কি দিয়েছিস। আর সেইটা দেখে আমাদের ফোকলাও ভয় পেয়ে গেছে, কারণ যতই এর সাথে দুপুরবেলা ইংলিশ খেলুক না কেন, দিনের শেষে তো টিনকেই দরকার, কারণ সোনার ডিম পাড়া হাঁস কেউ কি ছাড়ে। তো সেই জন্য বলেছে যে এই কী করেছো, ভিডিওটা প্রাইভেট করো। তো আমার মনে হয় ভিডিওটা প্রাইভেট করেছে, আর না হয় তার থাম্বনেলটা চেঞ্জ করেছে, টাইটেলটা চেঞ্জ করে দিয়েছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি টাইটেল প্রথম দেখেছিলাম যে ফোকলা এরকম করে একটা ছবি দিয়েছে, তারপর দেখলাম সেই থাম্বনেলটা নেই। তো আমার মনে হলো কি প্রাইভেট করে দিয়েছে নাকি থাম্বনেল চেঞ্জ করে দিয়েছে। ভিডিওটা কিন্তু আমার দেখা হয়নি, সবার মুখে শুনেছি। তো বুঝতে পারছেন অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো এইবার বলি যে এই যে বললাম দুপুরবেলা ওরা ইংলিশ খেলে, কেন এত জোর দিয়ে বলছি, কারণ এই দালালের ব্লগ চ্যানেল দেখলাম, সেখানে বলল যে বাহাতটা না ভীষণ ব্যথা গো, দুপুরবেলা থেকে ভীষণ ব্যথা। তো যেই দিন এই ভিডিওটা এসছিল তার ঠিক আগেই মনে হচ্ছে যে এত ফোনে এরকমভাবে কথা বলেছে, এটা এরকমভাবে একটা হাতে যদি ফোন ধরে থাকে তাহলে একটা হাত মানে ব্যথা হবে না। তো বলি বাঁ হাতে এরকমভাবে ফোনটা ধরেছিল সারাক্ষণ কানে, বলি ডান হাত দিয়ে কী করছিলি রে, ডান হাতটা ব্যথা করেনি কি রে, ডান হাত দিয়ে কী করছিলি। তো এটাই হচ্ছে কারণ, এই যে বললাম যে ফোকলার সাথে ঘন্টার পর ঘন্টা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হচ্ছে, এখান থেকেই প্রমাণ পেলাম। ঠিক আছে, তো যাই হোক, এরপর দালাল এমন একটা কথা বলল যার জন্য ওকে আমি আজকে দোগলাশ্রী অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারলাম। সেটা কি বলছে যে অনেক দর্শকরা নাকি ওকে বলেছে যে টিনের পরিবারের যে পুরুষ সদস্যরা রয়েছে তারা যে সারাক্ষণ খালি গায়ে থাকে, ও সেটা নিয়ে কিছু বলছে না কেন। তো আজ 1 বছর প্রায় হয়ে গেছে, তারপর ওর হঠাৎ করে বলছে, ওর মনে হয়েছে যে হ্যাঁ এটা নিয়ে তো বলতে হবে। দৃষ্টিকটু লাগছে ব্যাপারটা, দৃষ্টিকটু লাগছে। এর আগে ও নিজেই বাধ্য হয়ে এটা স্বীকার করলো, কারণ ও জানে ভালো করে যে পুরনো দর্শকও তো ওর কিছু রয়েছে, হ্যাঁ, যারা কিনা দেখেছে দিনের পর দিন অন্যের হাজব্যান্ডদের নিয়ে ও কীরকমভাবে বলে গেছে, তারা জামা কাপড় পরে না বলে, তাদেরকে কি না কি বলেছে। তাদের মধ্যে অসুস্থ মানুষও রয়েছে যারা কিনা এসির মধ্যে পর্যন্ত জামা পরলে তাদের গরম লাগে, এসির মধ্যেও খালি গায়ে থাকতে হয়, তার শারীরিক কন্ডিশন এরকম, তাকেও দিনের পর দিন এই খালি গায়ে থাকা নিয়ে দৃষ্টিকটু বলে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলে গেছে, নোংরাতর কথাবার্তা বলে গেছে। তাহলে এই যে দোগলাশ্রীটা দিলাম কেন, কারণ ওর নিজের ব্লগে ওর বরকে দেখা যায় সবসময়, যখনই দেখায় বেশিরভাগ সময় দেখা যায় খালি গায়ে থাকে। তাহলে দেখুন, ও অন্যের বরের ক্ষেত্রে বলতে পারে কিন্তু নিজের বরকে জামা পরাতে পারে না। তো বলি কি যে অন্যের বরেরটা তো দৃষ্টিকটু লাগে, কিন্তু তার আগে নিজের বরের দিকেও একবার তাকা, নিজের বরের দিকেও তাকা, কেমন লাগে দেখতে সারাক্ষণ খালি গায়ের সাথে একটা টিংটিঙে সেই কোবেকার ফিনফিনে একটা পাতলা প্যান্ট পরে, তার ঠিক পেছনটার মধ্যেই যে ও সবসময় ক্যামেরাটা ধরে দেখায়, কতটা বাজে, কতটা দৃষ্টিকটু লাগে। তো যাই হোক, 1 বছর পর ওর মনে হয়েছে যে হ্যাঁ এটা দৃষ্টিকটু, এটা আমার বলা দরকার, মানে একেই বলে দালাল, এই না হলে দালাল থেকে দালালেরও প্রোম্যাক্স লেভেলে চলে গেছে ও। তো যাই হোক, এরপর বললো কাঁচের চুড়ি নিয়ে, বললো টিনের ভিডিওর মধ্যে ও কাঁচের চুড়ি কিনেছে, বললো ওটা নিয়ে আমার কিছু বলার নেই। হ্যাঁ সত্যি কথা, বলার মুখ থাকলে তো বলবি, ওটা নিয়ে বলার মুখ থাকলে তো বলবি। তুই কোনোদিনও পুজো মানে কাঁচের চুড়ি পরিসনি, তাতে কোনো যায় আসে না, তাতে কোনোই যায় আসে না। কিন্তু স্বামীর মঙ্গলার্থে যে কাঁচের চুড়ি পড়েছে সেটা নিয়ে তুই আর কি বলবি, যে কিনা নিজেই অন্য একজনকে খোলাসা করে বলেই দিয়েছিস যে তোর বরের প্রতি কোনো রকম কোনো ফিলিংসই নেই, সে আর কাঁচের চুড়ি নিয়ে কি বলবে। সেটাই তো বলে, এটা নিয়ে আর কি বলবে, এটা নিয়ে আমার কিছু বলার নেই। সত্যি কথা বলতে
যার বরের প্রতি কোনো ফিলিংস থাকবে তাহলে তো ওইটা বলতে মানে ওকে তাহলে এটা বলতে হবে যে শুধু কাচের চুড়ি পরলেই হয় না, কাচের চুড়ি না পরেও কিন্তু বরের প্রতি ফিলিংস থাকা যায়, বরকে ভালোবাসা যায়। এই কথাটা ওর মুখ থেকে বেরোলোই না, কারণ ফিলিংস নেই তো বলবে কি। এখন সবাই যখন জেনে গেছে আর কত নাটক করবে ও। তো যাই হোক, এরপর যে কথাটা ও বললো সেটা হচ্ছে টিনের ওই ফ্ল্যাটে পাতার সিংহাসন নিয়ে। তো যাই হোক, সেখানে বললো যে বাবা তুই সিংহাসন পাতলি, তোর ঠাকুর তো অভুক্ত হয়ে রয়েছে। মানে ওর এই কথাগুলো শুনে না আমার সত্যি কথা বলবো বিশ্বাস করুন মনে হচ্ছিল দুদিনের বৈরাগী ভাতেরে কয় রাইস। সত্যি তাই, যে কিনা এত বছর ধরে ঠাকুর তার পুজো কোনোদিনও আমরা দেখলাম না, কোনোদিনও পুজো করতো না। বলেছিল যে একটা ওঙের ফটো আছে, ওই ফটোটা থাকলেই আর বাড়িতে পুজো করার কোনো দরকার নেই, ওটাই সব। ওটাই সব মানছি, ওটাই সব। কিন্তু তাও যারা ধূপদীপ দেখায়, ধূপদীপ যারা দেখায় বাড়িতে, তারা কি ভুল করে? তো যাই হোক, ও জবের থেকে সিংহাসন বাড়িতে পেতেছে, আর জবের থেকে সিংহাসনে ও ধূপদীপ দিচ্ছে, ফুল দিচ্ছে, মাঝে মাঝে পুজো দেখাচ্ছে অ্যাজ আ কন্টেন্ট আমাদেরকে, তবে থেকেই ওর হঠাৎ করে মনে হয়েছে যে ঠাকুর অভুক্ত রয়েছে, ঠাকুর অভুক্ত রয়েছে। তো যাই হোক, ঠাকুর অভুক্ত রয়েছে না খেয়ে দিয়ে রয়েছে সেটা তো একমাত্র টিন জানে, সে একমাত্র টিন জানে। তো এটা নিয়ে আমি আমার ভিডিওর মধ্যে বলে দিয়েছি সব পুরো বিষয়টা, আর নতুন করে বলার কিছু নেই। এরপর আসলো ওর কষ্টের কথা। কি কষ্ট! বলছে এই যে সন্দীপ ভিডিও করেছে, সন্দীপের ভিডিওটার থেকেও কিছু কথা বলেছে, যেটাতে ও বলেছে সন্দীপ লিখেছে ফুকলা ফুকলি যা করেছে, আমার কাছে যা আছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, ওই যে ভিডিওটা করেছে সেটাতে ও বলছে। তো প্রথমেই বলছে দুঃখের কথা যে আমি কোনোদিনও এই ফোকলাকে সামনে থেকে দেখিনি। হ্যাঁ, এমনি ফোনে কথা হয়েছে, ওভার দ্য ফোনে কথা হয়েছে, কিন্তু কোনোদিনও ভিডিও কলেও দেখিনি, সামনাসামনিও দেখিনি। তো আমি জানি না ও ঠিক ফোকলা কোথার থেকে ফোকলা। আহারে কি কষ্ট! আহারে এই ফোকলা কবিতা চোর, একটু দর্শন দিস না, গিয়ে জানা দিস একটু দর্শন। তো বাইক আছে, যাবি কি একটু দর্শন দিয়ে দিবি। আহা, তোর দর্শন পাইনি রে শাহরুখ খান। তুই তো মানে ভিখারিদের শাহরুখ খান, ভিখারিও না, দালালদের শাহরুখ খান তুই। তো সেখানে বলছে আমি তো সামনে দেখিনি, তবে ওকে সবাই ফোকলা বলে। জানি না ও দাঁত আলগা কিনা, ফোকলা কিনা, তবে হ্যাঁ টিনকে তো দেখি, টিন তো কোথার থেকেও ফোকলি নেই। ওর তো দাঁত ভীষণ সুন্দর, ও সর্বাঙ্গ সুন্দর, ওর দাঁত ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর দাঁত। তো তারপর বললো যে তাহলে এই যে সন্দীপ ওকে ফুকলি বলছে, মানে কতটা মনের মধ্যে জ্বালা থাকলে, কতটা রাগ থাকলে, কতটা নিচে থাকলে, কতটা নিচু মন হলে মানুষ এরকমভাবে বলতে পারে। তো তুই যদি বাংলাটা, মানে আমি বলছি বন্ধুরা, ওকেও বলছি দর্শকদেরও বলছি বন্ধুরা, ও যদি এই যে ইংলিশ খেলা ছেড়ে ও যদি সত্যি বাংলাটা ঠিকমতো পড়তো, এই যে সন্দীপকেও 8 পাস বলে না, সন্দীপ 8 পাস হয়ে যেটুকু ব্যাকরণ জানে, ও বাংলায় মাস্টার্স করেও সেইটুকু বাংলা জানে না। যদিও জানতো, যদিও ব্যাকরণ পড়তো, তাহলে এই কথাটা বলতোই না যে ও তো ফোকলা, একে কি করে ফুকলি তুমি বললে, কি করে তুমি ফুকলি বললে। যদি ব্যাকরণ পড়তো তাহলে জানতো। আর শুধু ব্যাকরণ কেন, আমরা এমনিতেও তো চলি, মানে যখন কথার মধ্যে থেকে কথা বলি, সেখানে আমরা কি করি, যখন মাস্টার বলে, মাস্টারের স্ত্রীলিঙ্গ কি বলি, মাস্টারনি, মাস্টারের বউ হচ্ছে মাস্টারনি, গোয়ালার বউ হচ্ছে গোয়ালনি, তারপর হচ্ছে গিয়ে এরকম প্রচুর রয়েছে, প্রচুর শব্দ রয়েছে যেগুলো কিনা আমরা বলি, যেমন হচ্ছে বেদের বউ বেদিনী, এরকম প্রচুর আমরা জানেন আছে। তো বেদের বউ কি সেও কি সাপ ধরে, নাকি গোয়ালার যে বউ আছে সেও গিয়ে দুধ দোয়, তা তো নয়। আর মাস্টারের বউ সেই কি পড়াশোনা, সেও কি মাস্টারের মতো পড়াশোনা করায় না তো। তো ফোকলা তার বউ ফুকলি সেই অর্থেই বলেছে, যেই লজিকে এই ব্যাকরণের মধ্যে এই ধরনের ওয়ার্ডগুলো রয়েছে, বা আমরা বলি চলিত কথাতেও বলি, সেই লজিকেই ফোকলার বউ ফুকলি বলেছে সন্দীপ। সেখানে বলছে কতটা নীচ মনের পরিচয়। ওরও দাঁত নিয়ে বলতে গেছে, দাঁতের সেটিং, ওপরের দাঁত নিচের দাঁত, একটু পড়াশোনা যদি করে নিতিস তাহলে আর এই দাঁতের সেটিং নিয়ে বলতে হতো না, বুঝে যেতিস যে কোন অর্থে কথাটা বলছে। ফোকলার বউ ফুকলি সেই অর্থে বলেছে, যেই অর্থে আমরা মাস্টারের বউকে মাস্টারনি বলি, ঠিক আছে। তো এই যে বললাম যে ও পড়াশোনা কিছুই করেনি,
কিচ্ছু করেনি, যদি করতো তাহলে বুঝতো। আর সবচেয়ে বড় কথা, শুধু পড়াশোনা তো ছেড়ে দিন, কাউকে মন থেকে কোনোদিনও ভালোবাসিনি। যদি ভালোবাসতো তাহলে জানতো 5-5টা বছর যার সাথে সংসার করেছি, আমার সন্তানের মা সন্তানকে জন্ম দিয়েছে, সেই হঠাৎ করে জানছি যে সে আমাকে ভালোবাসে না, অন্য একজনকে ভালোবাসে। তাদের সব রাসলীলা রঙ্গলীলা সব আমি পড়ছি, কত মজা নিয়েছে তারা একে অপরের সাথে, সেগুলো আমি পড়ছি। সেগুলো দেখার পরও মনের জ্বালা কি হয় ও বুঝতো, যদি ও সত্যি কাউকে ভালোবাসতো। ও সত্যি কাউকে ভালোবাসেনি, এই জায়গাতেও ও ফেল। এই টিন সন্দীপের পুরো জীবন নিয়ে খেললো, তার দুগ্ধপোষ্য সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেল, আর ও পড়ে রয়েছে ওর দাঁতের সেটিং নিয়ে, যে ওর দাঁতের সেটিং কত সুন্দর, ওকে ফুকলি কি করে বলা যায়। মানে আমি শুধু ভাবি যে কতটা অভাগী হলে এরকম হয়। তো যাই হোক, ও এইগুলো করবে, এটাই স্বাভাবিক, কারণ ও দেখেছেন নিজের ফ্যামিলিতে যে পরিবারে বিয়ে হয়েছে তাদের বংশ এখন ওর এখান থেকেই শেষ, মানে ওর হাজব্যান্ডের পর থেকেই শেষ। সেখানে একটা যেই পরিবারে বিয়ে হয়েছে সেই পরিবারকে তাদের উত্তরসূরি দিতে পারলো না, সেটা নিয়ে নিজের মনে রিগ্রেট কম করে, উল্টে তারা ওর সাথে কি করেছে, তারা ওকে কি দিতে পারলো না, সে নিয়ে ব্লগের মধ্যে অভিযোগের আসর বসায়, আর সেগুলোকে বসে বসে বেচে। ঠিক আছে? তো এই যে ফ্যালোপিয়ান টিউব, তোর ফ্যালোপিয়ান টিউব নিয়ে বলা হয়েছে বলে তুই খুব বলেছিস যে এরকমভাবে বলা হয়েছে ফ্যালোপিয়ান টিউব। তো যদি সত্যি তুই জানতিস যে মাতৃত্ব জিনিসটা কি, তাহলে বুঝতিস যে সন্তান জন্ম না দিয়েও মা হওয়া যায়। অনেকে এরকম আছে। আজকে এই যে স্যারোগেট মাদার, যারা স্যারোগেসি করছে, তারাও তো বাচ্চা জন্ম দিচ্ছে, কিন্তু তারা প্রথম থেকেই জানে যে এই বাচ্চা এটা আমি যে জন্ম দিচ্ছি এটা আমার একটা কাজ, এটা হয়ে যাবে, বাচ্চাকে আমার তুলে দিতে হবে। বাট সেও তো নারী ছিঁড়েই সন্তান জন্ম দিল, তাহলে জন্ম দিলেই মা হওয়া যায় না, আর জন্ম না দিয়ে না মানে দেয়নি বলেই যে সে মা হতে পারবে না, এরকম কোনো মানে নেই। পুরোটাই হচ্ছে মানুষের মনের মধ্যে। যদি জন্ম দিলেই যদি মা হওয়া শুধু যেত, তাহলে তো দেবকী জন্ম দিয়েছিল, যশোদা পেলেছিল, যশোদারই ছেলে বলে কৃষ্ণকে। তো বাচ্চা জন্ম দেওয়ার সাথে, মাতৃত্বর সাথে বাচ্চার জন্ম দেওয়ার কোনো সম্পর্ক নেই। আজকে তুই জন্ম দিতে পারিসনি, তোর ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ বলে তুই প্রত্যেকটা বাচ্চার মৃত্যু কামনা করার তোর কাছে লাইসেন্স চলে এসছে, তাই না? যেহেতু তোর নেই, তুই তাই জন্য সববার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন, তাদের পিষে মেরে দেওয়ার জন্য তুই লাইসেন্স পেয়ে যাস, তাই না? তোর অক্ষমতা, সন্তান প্রসব করাটা যে করতে পারছিস না সেটা তোর অক্ষমতা নয়, তোর অক্ষমতা হচ্ছে তুই মা হতে পারবি না কোনো সময়। বাচ্চা এখানে জন্মের কোনো সম্পর্ক নেই। যদি সত্যি হতিস তাহলে ওই তোর চার পেটাকে তুই কখনো নিজের থেকে আলাদা করার কথা ভাবতিসই না, কখনো এক মুহূর্তের জন্য ভাবতিস না, তাও নিজের স্বার্থের জন্য, নিজের ভালোর জন্য তুই মা হবি। তো তুই অনেক ভদ্রতার কথা বলছিস যে সন্দীপ এরকম ধরনের টাইটেল কি করে লিখলো, ওরকম ধরনের টাইটেল কি করে লিখলো। যে নিজের মাকে খামাচু বলে না, তার আর কাছে মানে তার মুখে এই ভদ্রতার কথা শোনাটা না, যে সোনার পাথর বাটি, বুঝলি, সোনার পাথর বাটি। যার নিজের ব্লগের কন্টেন্টই হচ্ছে শ্বশুরবাড়ি আর বরের অক্ষমতা বেচা, সে সন্দীপকে জ্ঞান দিচ্ছে যে বইয়ের বিষয় বেচছে, এরপর কি হবে, এরপর ওর যখন নতুন সংসার হবে, নতুন জীবন হবে, লোকে ড্যাব ড্যাব করে দেখবে। আর একবার যখন সবার কাছে এই ফোকলা ফুকলির যে সংসার ওপেন টু অল হয়ে যাবে, তখন দেখব যে কত মানুষের কত ইন্টারেস্ট বেঁচে থাকে, কত মানুষের কত ইন্টারেস্ট বেঁচে থাকে। তো যাই হোক, এই যে আর কি ফোকলা, যে বয়ফ্রেন্ড অবস্থাতেই তার কথা আবড়ে যাচ্ছে, আর তার মধ্যেই টিনকে এত দুঃখ দিচ্ছে, পাগলিকে এত দুঃখ দিচ্ছে, সে যখন বর হবে, সে যখন হাজব্যান্ড হবে লিগালভাবে, তখন সে যে খেয়ে কি করবে ভগবান জানে। তখন এটাই বলবে, হাত থাকতে মুখে কেন, তখন আর মুখে কথা বলবে না, তখন ওর হাত কথা বলবে। আর এটা হবে, এটা ভবিতব্য। তো যাই হোক, তোর এবার ব্লগ দেখলাম, হ্যাঁ দুটো ব্লগ দেখলাম, যেটা আর কি কন্ট্রোভার্সির সমান। তো সেখানে দেখে একটা জিনিস দেখলাম যে তোর
বড় তোরই মতো মিথ্যাবাদী, হ্যাঁ তোরই মতো মিথ্যাবাদী। আমি ভেবেছিলাম তুই হয়তো মিথ্যা কথা শিখিয়ে দিস, ও বাবা এখন দেখলাম তোর বর তোরই মতো মিথ্যাবাদী। আমি ভেবেছিলাম ওই যে মলের কেসটা, হ্যাঁ মলে যাওয়ার কেসটা, ওখানে যা ঘটেছে তোর বরকে মনে হয় তুই মিথ্যা মানে বানিয়ে বানিয়ে বলতে বলেছিস। ওমা দেখলাম যে সে তো নিজেই মিথ্যাবাদী। শাক দিয়ে ভাত মেখে সেটা কলের কাছে ফেলে দিয়ে তুই জিজ্ঞাসা করেছিস যখন, তখন বলছে হ্যাঁ খেয়ে নিয়েছি। তো তারপর তুই হাতে নাতে ধরেছিস যে লাল শাক দিয়ে মাখা ভাত ফেলে দিয়ে তারপর বলছে হ্যাঁ খেয়ে নিয়েছি। মানে কত বড় মিথ্যেবাদী, যে জানে যে ওখানে ফেলা আছে, হয়তো দেখতেও পারে কিন্তু ওর কোনো যায় আসে না। ভেবেছ হয়তো কুকুরে খেয়ে নেবে, তুই বললি যে ওগুলো কুকুর বিড়ালে খায় না, শাক দিয়ে মাছ কুকুর বিড়ালে খায় না, ও তো কুকুর বিড়ালের অধম, সেটাও তুই বুঝিয়ে দিলি। কিন্তু যাক সে তো খায়নি, বাট সে যে মিথ্যেবাদী সেটা কিন্তু তুই আজকে প্রমাণ করে দিলি যে তোর বর মিথ্যেবাদী। তো যাই হোক, বরকে দেখলাম ধমকি দিচ্ছিস যে এবার থেকে রান্নাও করবো না। খুব ভালো কথা, তোর মতো বউ মানে ভাগ্য করে পাওয়া যায়। আর সে তো তোর বর, সে তো একটা অভাগা, তার তো বাবা মা থাকতেও নেই, তাই তুই দুটো ভাত দিলে তবেই তার ভাত জুটবে, এরকমই একটা ব্যাপার। তো বলি কি, ওই ভাত জোটে যদি ঝামেলা না করে তুই যেটা বল, তুই বরং ওকে ছেড়ে দে না, ছেড়ে দে। তাহলে যদি এখনও সময় আছে, যদি বংশটা এগিয়ে নিয়ে যেতে পারে। আর তুই তোর মতো চল, রোজই তো একই জিনিস লিখছিস, ছেড়ে দেবো চলে যাব, ছেড়ে দেবো চলে যাব। তাহলে করছিস না কেন? এই সেম পরামর্শ তো তুই প্রত্যেকটা ব্লগারকে দিস, তাহলে নিজে কেন করছিস না? টিনকে দিয়েছিস, মন্দিরাকে দিয়েছিস যে এরমভাবে সংসার করতে না, সংসারে যেখানে কিছুই নাই, তো সেখানে তো তুই প্রত্যেকটা সময় তোর ব্লগের মধ্যে একটাই এরকমই ধরনের টাইটেল যে এই সংসারে তুই কিছুই পাচ্ছিস না, তাহলে কেন পড়ে রয়েছিস? তাহলে নিজের ক্ষেত্রে এক, অন্যের ক্ষেত্রে আলাদা বক্তব্য তোর। কত বড় দোগলা তুই, তাই না? তো যাই হোক, তোর বাহাত কেন ব্যথা সেটা বলিস। আর ডান হাতটা দিয়ে কী করছিলি রে, যে ডান হাত মানে বাঁ হাতটা ব্যথা হয়ে গেল, ডান হাতটা ব্যথা হলো না, এগুলো একটু বলিস। হ্যাঁ, তো দেখলাম যে ওই যে কি যেন বলে যে কুর্তিটা, ভিক্ষায় পাওয়া কুর্তিটা বাড়ির ভালো খাপিয়েছিস, কিন্তু বেশ বড়া বড়া লাগছে, এমন টাইট করেছিস চারপাশ থেকে ঠেলে উঠছে, বাহ ভালো ভালো ভালো। তো তারপর তোর ব্লগে দেখলাম সেই মানে তোর যে পুরো মিথ্যা জীবন, তার মধ্যে আবারও একটা নতুন ফেক আইটেম চলে এসছে, ফেক আইল্যাশেস। তো তোর খুব শখ, হ্যাঁ সেটাই খুব শখ তোর, বুঝতে পারি। কারণ হচ্ছে গিয়ে যেগুলো নেই মানুষের সেগুলোরই তো শখ থাকে, তাই না? তো ফেক আইল্যাশেস তো সবই তো ফেক, চুলের মানে প্রত্যেকটা চুলের এখান থেকে ভুরুর থেকে সমস্ত কিছু দেখেছিলেন বন্ধুরা। আমি বলেছিলাম যে ভুরু ওই রকম করে আঁকে বসিয়ে, আজকে একবার এরপর একটা নতুন দেখিয়ে দিল। তো এই হচ্ছে আসল কথা। তা যাই হোক, তোর বর আজকাল খুব নাকি ছলছাতুরি শিখেছে, তারপর খাবো বলছে খাবো না, একবার বলছে খাবো একবার বলছে খাবো না, এই যে এইরকম ধরনের জিনিসগুলো করছে। বলছি তুই কি আবার মানে আরেকটা যে তোর পুরনো এক্স যে ভাই, তার সাথেও তো খুব ভালো সম্পর্ক হয়েছে, মানে বলছি ওই যে প্ল্যানটা ছিল পরকীয়ার, ওটা কি এবার কাজে লাগাবি মনে হচ্ছে আস্তে আস্তে যেভাবে আর কি মালগাড়ির মতো চলছে, তারপরেই এক্সপ্রেস একদম হবে মনে হচ্ছে আমার। তো যাই হোক বন্ধুরা, হয়তো নতুন কোনো পরকীয়ার মামলা আমরা দেখতে চলেছি এই দালালের সুবাদে। তো যখন দেখা যাবে তখন সেটা নিয়ে বলবো। তো এখন ভিডিওর মধ্যে এটাই বলছি যে এইভাবে একজন মানুষ সে খালি গায়ে আছে বলেই যদি তাকে শিব ঠাকুরের সাথে তুলনা করা হয়, এটা কিন্তু সরাসরি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত। তো অবশ্যই সেটা নিয়ে পিআইএলও করা যায়, আর ওর বাড়িতে গিয়েও ওকে জিজ্ঞাসা করা যায় যে কোন হিসাবে এই জিনিসটাও করলো। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।